নমস্কার। আমরা অনেকেই মনে করি ক্যালসিয়াম মানেই হাড় ও দাঁতের জন্য দরকার, কিন্তু আমরা অনেকেই জানি না এই ক্যালসিয়াম আমাদের শরীরে প্রায় প্রতিটি কাজ সম্পূর্ণ করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক ভূমিকা পালন করে। যেমন 1 নাম্বার, আমাদের শরীরে প্রায় 98 থেকে 99% ক্যালসিয়াম পাওয়া যায় আমাদের হাড় ও দাঁতের মধ্যে, এবং বাকি 2% পাওয়া যায় আমাদের রক্ত ও কোষের মধ্যে। তাহলে এবার এই ক্যালসিয়ামের কাজ কি আমাদের শরীরে? 1 নাম্বার, হাড় ও দাঁত তো মজবুত রাখতে সাহায্য করেই। যখন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে তখনই দেখবেন আপনার হাড়গুলো শিরশির করছে, কটকট কটকট হচ্ছে, আপনার বসতে গেলে হাঁটুতে ব্যথা করছে, কটকট কটকট শব্দ করছে, কোমরে ব্যথা করছে, পেশির খিঁচুনি হচ্ছে, ইত্যাদি নানান ধরনের সমস্যা হচ্ছে। 2 নম্বর, ক্যালসিয়ামের কাজ হচ্ছে আমাদের হার্টবিট ঠিক রাখে, অর্থাৎ হৃদযন্ত্র ঠিক রাখতে সাহায্য করে। 3 নাম্বার খুবই মুখ্য ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে স্নায়ুর কাজ সম্পন্ন করতে সাহায্য করে, অর্থাৎ নার্ভের কাজ, স্নায়ুর কাজগুলো আরও অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তাই ক্যালসিয়ামের ঘাটতি হলে দেখবেন আপনার হাত পাগুলো অবশ হয়ে আসছে এবং জ্বালাপড়া করছে, সঠিকভাবে সিগন্যাল পৌঁছতে পারে না। মাথা থেকে পুরো শরীরে সঠিক সিগন্যাল পৌঁছাতে ইলেকট্রিক তারের যেমন সিগন্যাল থাকে, ঠিক তেমনি নার্ভের মধ্যে দিয়ে যে সিগন্যাল পাঠানো হয় সেই সিগন্যাল যেন স্মুথলি সঠিক জায়গায় পৌঁছতে পারে, এই কাজটা করতে সাহায্য করে ক্যালসিয়াম। 4 নাম্বার যেটা করে থাকে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 5 নাম্বার, পেশি সংকোচন ও প্রসারণে সাহায্য করে। এবং সবশেষে 6 নাম্বারটি হলো বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের যে সমস্যা হয় আমাদের, যেটাকে অস্টিওপোরোসিস বলা হয়, এই হাড় ক্ষয় রোধ করতে ক্যালসিয়াম অনেক বড় একটা ভূমিকা পালন করে। তাহলে বুঝতেই পারলেন ক্যালসিয়াম শুধুমাত্র যে আমাদের হাড় ও দাঁতের মধ্যেই রয়েছে এমনটা না, আমাদের পুরো শরীরের কাজটাকে সম্পূর্ণ করার জন্য, পুরো শরীরটাকে সুস্থ রাখার জন্য এবং পুরো শরীরের স্ট্রাকচারটাকে মেনটেন রাখার জন্য ক্যালসিয়াম একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার কথা বলছি হোয়াট ইজ ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামটা আসলে কি? দেখুন, ক্যালসিয়াম সহজ ভাষায় বুঝিয়ে বলি, একটা বাড়ি তৈরি করতে যেমন রড, বালি, ইট, পাথর, সিমেন্টের দরকার পড়ে, ঠিক তেমনি আপনার শরীরটা একটি বাড়ি, আর এই বাড়ির হাড়গুলো হচ্ছে এক একটি পিলার বা খুঁটি, আর ক্যালসিয়াম হলো সেই খুঁটি বা পিলারকে শক্ত করে রাখা সিমেন্ট। তাই শরীরে যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমাদের শরীরের হৃদযন্ত্রের সমস্যা শুরু হয়, হার্টের সমস্যা শুরু হয়, হার্টবিট ঠিকঠাক থাকে না, পেশির খিঁচুনি শুরু হয়, মাসেলস ক্র্যাম্পস হয়, হাড় ব্যথা করে, হাঁটুতে কটকট কটকট শব্দ করে বসতে গেলে, এবং স্নায়ুর সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, ইত্যাদি নানান ধরনের সমস্যায় কিন্তু আমরা সম্মুখীন হয়ে থাকি। আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ ক্যালসিয়াম, আমাদের শরীরে ক্যালসিয়ামের কী ভূমিকা রয়েছে, কী কী ক্যালসিয়ামের কাজ রয়েছে আমাদের শরীরে। এবার কথা বলছি পৃথিবীর সব থেকে মেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো। আশা করি এগুলো খাবার যদি আপনারা খান আজকে থেকেই, তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ আর কোনো রকম ক্যাপসুল, সিরাপ বা অন্যান্য সাপ্লিমেন্টের উপরে আপনাদের ডিপেন্ড থাকতে হবে না। এগুলো পৃথিবী বিখ্যাত এক একটি খাবার, তাই অবশ্যই আজকে থেকে আপনার খাবার তালিকায় এইসব খাবারগুলো অন্তর্ভুক্ত রাখুন। 1 নাম্বার খাবার, আপনারা সকলেই জানি দুধের মধ্যে সব থেকে প্রোটিন থাকে, দুধের মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে, আর ক্যালসিয়ামের কথা আসলে দুধ 1 নাম্বারে আসে, আমি মানছি। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি কি যে দুধটা খাচ্ছেন সেটা কি অরিজিনাল দুধ, অরিজিনাল দেশি গরুর দুধ? আমার তো মনে হয় না যে আমরা অরিজিনাল দুধ পাই, সে প্যাকেট বলুন বা গ্রামে বলুন বা শহরেই বলুন না কেন, কারণ সব কিছুর মধ্যে একটা ভেজাল লুকিয়ে রয়েছে। আর সবথেকে বড় কথা, অনেকের মধ্যে দুধ সহ্য হয় না, দুধ খেলে পেটে অ্যাসিডিটি হয়, বুক জ্বালাপড়া করে এবং ইনডাইজেশন সমস্যা হয়। তাই দুধের বদলে এখন যেসব খাবারগুলোর কথা বলবো, ভেজিটেবলস, ফ্রুটস এবং সাথে কিছু কিছু সিডস, কিছু কিছু বাদাম, কিছু কিছু আরও ভেজিটেবলসের কথা, সেগুলো যদি ফলো করেন, সেগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে। এবং ক্যালসিয়ামের জন্য দ্বিতীয়বার আপনাকে আর দুধের কথা ভাবতে হবে না, যদি আপনার শরীরে দুধ সহ্য না হয় বা আপনি যদি দেশি গরুর দুধ না পান। 1 নাম্বার খাবারটি, যেটার মধ্যে সব থেকে বেশি, প্রায় দুধের থেকে 10 থেকে 12 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা আমাদের শরীরে প্রায় 80% ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি পুরো করে থাকে। 1 নাম্বার খাবার তিল বীজ, কালো তিল আর নয়তো সাদা তিল। এটার মধ্যে প্রচুর মাত্রায় আমরা ক্যালসিয়াম পেয়ে যাই, সাথে সাথে প্রোটিন রয়েছে। এই তিল বীজ আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি, যেমন তরকারি বানিয়ে খেতে পারি, বাটা করে খেতে পারি, গুড়ের সাথে মিলিয়ে লাড্ডু বানিয়ে খেতে পারি। 2 নম্বর, এই খাবারটি বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য বেশি উপকারী এবং এটার মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়ামও পাওয়া যায়। সেটি হলো ফিঙ্গার মিলেটস বা রাগি। এই রাগি, এটার মধ্যে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম থাকায় ডায়াবেটিস মানে রক্তে শর্করার পরিমাণ কন্ট্রোল করতে সাহায্য করে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাথে সাথে ভরপুর মাত্রায় আমরা প্রোটিন এবং ক্যালসিয়ামও পেয়ে যাই। এই রাগির আটা আপনারা রুটি বানিয়ে খেতে পারেন গমের রুটির পরিবর্তে। 3 নম্বর খাবারটি হচ্ছে ছোটো ছোটো মাছ, যেমন পুঁটি মাছ, মলা মাছ, তারপরে হচ্ছে ময়া মাছ। এই ধরনের ছোটো ছোটো মাছের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পেয়ে যাই। তাই আপনি যদি আমিষভোজী হন তাহলে এই ছোটো ছোটো মাছগুলো আপনার জন্য বেস্ট চয়েস হবে। বিশেষ ধরনের শাকসবজি যেমন
পালং শাক, মেথি শাক, সর্ষে শাক, বতুয়া শাক এবং আরেকটি বিশেষ শাক, সেটা হচ্ছে সজনে শাক। এই সজনে শাক আমাদের শরীরের জন্য একটা বরদান, প্রকৃতির বরদান মানা হয়, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়। তাই আপনি যদি হাই ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তাহলে এটা আপনার জন্য 1 নম্বর চয়েস। তবে হ্যাঁ, সর্বদা যদি লো ব্লাড প্রেশার থাকে তাহলে এটা সপ্তাহে 2-1 দিন খেতে পারেন। 5 নম্বর খাবারটি সয়াবিন বা টোফু। টোফু ঠিক পনিরের মতো দেখতে হয়, অনেক বাজারে কিনতে পাওয়া যায় শহরাঞ্চলে, এবং সয়াবিন সিডস আপনারা অনলাইনে কিনতে পারেন, বড় বড় গ্রোসারি শপ, মুদিখানা দোকানেও কিনতে পাওয়া যায়। এই সয়াবিন সিডস ভিজিয়ে সেটাকে রান্না করে খাওয়া যায়, এবং টোফু যদি পান সেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা চিকেন মাটনের থেকেও প্রায় দ্বিগুণ আমরা প্রোটিন পেয়ে যাই এই সয়াবিন সিডস বা টোফুর মধ্যে। কিছু ফল রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেমন সবথেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এই অরেঞ্জের মধ্যে এবং ডুমুরের মধ্যে, ব্ল্যাকবেরির মধ্যে, মালবেরির মধ্যে, কিবির মধ্যে। শুধু ক্যালসিয়ামই নয়, সাথে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও কিছু বাদাম ও বীজ, যেমন 1 নম্বর আলমন্ডস বাদাম, 2 নম্বর আখরোট, 3 নম্বর কিছু বীজ যেমন মিষ্টি কুমড়োর বীজ, ফ্লেক্স সিডস মানে তিসি বীজ, এবং সাথে চিয়া সিডস। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম দুটোই রয়েছে। তাই এইগুলো খাবারও আপনাকে খেতে হবে যদি আপনি ক্যালসিয়াম সমস্যায় ভুগছেন। এছাড়াও কিছু ডালের মধ্যেও ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন মসুরির ডাল, রাজমা ডাল, ছোলার ডাল, যেগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে ভরপুর মাত্রায় এবং আমাদের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি যেসব খাবারগুলোর কথা বললাম এগুলোর মধ্যে আপনি যদি তিল খান, কালো তিল বা সাদা তিল, আপনি যদি বিভিন্ন ধরনের ফ্রুটসগুলোর কথা বললাম যেমন কমলালেবু, পেয়ারা, তারপর হচ্ছে কিবি, মালবেরি, ব্ল্যাকবেরি, এবং সাথে কিছু শাকসবজির কথা বললাম, এগুলো যদি আপনি সঠিকভাবে খেতে পারেন নিয়ম মতো, তাহলে আপনাকে ক্যালসিয়ামের জন্য ওই দামি দামি সাপ্লিমেন্ট খেতে হবে না, কারণ এইসব খাবারই আমরা ঠিকঠাক খাই না, তার জন্য আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়। তো যাই হোক, এই যে খাবারগুলো আমরা খেলাম এগুলোর জন্য আমাদের শরীরে সঠিকভাবে কাজে লাগে, মানে শোষণ হয়, মানে অ্যাবজর্ব হয়, তার জন্য আমাদের আরেকটি ভিটামিনের দরকার পড়ে, যার নাম ভিটামিন ডি। ভিটামিন ডি যদি আপনার শরীরের ঘাটতি থাকে তাহলে আপনি যতই দামি দামি ক্যালসিয়াম খান না কেন, যতই দামি দামি সবজি আর ফল খান না কেন, সেটা কিন্তু সঠিকভাবে আমাদের শরীরে কাজে লাগবে না। তাই ভিটামিন ডি এর জন্য আমাদের দুটো সোর্স রয়েছে, একটা খাবার দাবার আর একটা কি সানলাইট, সূর্যের আলোয় বসা। এবং আপনি যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে এই সূর্যের আলোর সাথে সাথে আপনি ডিমের কুসুম খেতে পারেন, ডিম খেতে পারেন, ছোটো ছোটো মাছ খেতে পারেন, সেগুলোর মধ্যেও ভরপুর মাত্রায় ভিটামিন ডি পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ভিটামিন ডি আপনাকে কিন্তু নিতেই হবে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি খাচ্ছেন বা ক্যালসিয়ামের ঘাটতি আপনার শরীরে রয়েছে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আপনার রোজ নিয়ম মতো মিনিমাম 25 থেকে 30 মিনিট বা 20 থেকে 25 মিনিট রোজ সকাল 10টা থেকে 12টার মধ্যে রোদে বসবেন, প্রপার সানলাইট নেবেন। আমরা অনেকে আরেকটি ভুল করি, সূর্যের আলো থেকে উঠে ডাইরেক্ট আমরা স্নান করে নিই, এটা কিন্তু করা যাবে না। সূর্যের আলো থেকে এসে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাকে ছায়া বসতে হবে, তারপরে আপনি স্নান করুন, ঠিক আছে, কিন্তু সাথে সাথে কিন্তু ভুলও করা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।